হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে সুদীপ্ত ঘোষ। জিলেট র্যাঙ্ক 2, অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1, কারণ অ্যাজ এ টিচার আমি দিয়েছিলাম, তো আমারটা বাদ দিলে ওর র্যাঙ্ক অ্যাকচুয়ালি 2ই হয়। আর এবার র্যাঙ্ক 2, 3, 4 যতজন আছে তাদের এক র্যাঙ্ক ডিক্রিজ হয়ে যাবে। তো আমরা প্রত্যেকজনের র্যাঙ্ক দেখবো আর মার্কস কত এসছে পুরো ডিটেলস আমরা ডিসকাস করবো ওর সাথেই, আর পুরো জার্নি। আর সুদীপ্ত ঘোষ, তুমি তোমার বেস বলো, তুমি কোথা থেকে এসছো, আর জিলেটকে লোকে যে আন্ডাররেটেড করে দেয় একটা এক্সাম, যেই এক্সামের জন্য তুমি যাদবপুরের মতো এত ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে, তো সেই এক্সামটা সম্বন্ধে প্লাস আমরা পুরো ডিটেলস নিয়ে ডিসকাস করবো। তুমি ফার্স্ট অফ অল তোমার ইনিশিয়াল স্টেজ বলো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম সুদীপ্ত ঘোষ, পূর্ব বর্ধমান জেলার কুলেপাড়া থেকে আসছি। আমার জিলেটে র্যাঙ্ক হচ্ছে 2। আমাদের আর ব্যাচ কি ছিল তোমার? হ্যাঁ, আমার অনলাইনে 1 ইয়ার ব্যাচ ছিল, দাদার কাছ থেকে পুরোটা আমি পড়েছি। আর প্রথমত আমি 11-12 সায়েন্স নিয়ে পড়ি। 11-12 সায়েন্স নিয়ে পড়ার পর আমি ডিপ্লোমায় ভর্তি হই। ডিপ্লোমায় ভর্তি হওয়ার আমার ট্রেড ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর আমি প্রিপারেশন স্টার্ট করি সেপ্টেম্বর থেকে। তোমার কলেজ কি গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ? আমার প্রাইভেট কলেজ ছিল। তাহলে যারা প্রাইভেট কলেজে আছো তাদের জন্য একটা বিশাল বড় এক্সাম্পল। তো হ্যাঁ, এত ভালো র্যাঙ্ক করেছে যে একটা প্রাইভেট কলেজ থেকে, যে লোকে ভাবে যে গভর্নমেন্ট কলেজ থেকে পড়লেই র্যাঙ্ক হবে, নাহলে র্যাঙ্ক হবে না। তুমি তাদের জন্য একটা বড় এক্সাম্পল। হ্যাঁ, আর তোমার এটা কি রানিং ইয়ার ছিল? হ্যাঁ, আমার এটা রানিং ইয়ারই ছিল। হুম। তো এটা কলেজের উপর ডিপেন্ড করে, এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করে র্যাঙ্কটা যদি করতে পারো তাহলেই তোমার হবে। তো আমি 12-এ সায়েন্স নিয়ে পড়ার পর সেখানে আমার বেশ মোটামুটি তৈরি হয়েছিল, কিন্তু কারণের জন্য আমি তখন জয়েন্টে র্যাঙ্ক করতে পারিনি। তারপর আমি ডিপ্লোমায় ভর্তি হই। ডিপ্লোমায় আমার ট্রেড ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর আমি জিলেটের জন্য বেসিক্যালি প্রথমে আমার জিলেট দেওয়ার ইচ্ছা ছিল না। তারপরে আমি সেপ্টেম্বর থেকে স্থির করি যে প্রিপারেশন আমি করব। এটা কোন ইয়ারে? এটা আমি লাস্ট সেকেন্ড ইয়ারে ইয়ার, এসে লাস্ট থার্ড ইয়ারে? থার্ড ইয়ারে এসে সেপ্টেম্বর থেকে প্রিপারেশন আমি স্টার্ট করলাম মাঝামাঝি থেকে। প্রথমে আমি 1-1.5 মাস বাড়িতে নিজেই পড়ি, কারণ তখন ফিফথ সেমিস্টার চলছিল। তার নিজে চেষ্টা করেছিলাম কোন জায়গা থেকে পড়া যায় কিনা সেলফ স্টাডি করে, কিন্তু তখন যখন বুঝতে পারলাম হবে না, তখন আমি দাদার কাছ থেকে কোর্স নিলাম। দাদার একটা অনলাইন কোর্স ছিল 1 ইয়ার, সেটা আমি নিয়েছি। তারপর সেখান থেকে পড়াশোনা স্টার্ট করি। তো যখন পড়াশোনা স্টার্ট করি তুমি অন্য কোনো ব্যাচ নিয়েছো, মানে অন্য কোথাও পড়তে না, না, আমি অফলাইনে? অন্য কোথাও পড়তাম না, আমি পুরোটা দাদার কাছ থেকেই পড়েছি। তো প্রথমে আমি প্রিপারেশন স্টার্ট করি, যেহেতু আমার ম্যাথটা একটু ঠিকঠাক অনেকেরই ছিল। থাকে যে মক টেস্ট ব্যাচ নিয়ে যায়, তুমি মক টেস্ট না, না না, পিওর না, আমি পিওর ব্যাচ রেগুলার নিয়েছি, ব্যাচ? রেগুলার ব্যাচ। তো আমি প্রথমে ম্যাথটা আমার মোটামুটি একটু বেশ ক্লিয়ার ছিল, তো ম্যাথটা আস্তে আস্তে আমি প্রথমে কোশ্চেন প্র্যাকটিস স্টার্ট করি। আর সাথে সাথে থিওরি লেকচার দাদা দেখতে থাকি যে টপিকগুলো উইক হবে, যে টপিকগুলো আমার উইক ছিল। তারপর আমি মানে ফিজিক্স আর কেমিস্ট্রি পুরো দাদার কাছ থেকে আমার বেস তৈরি করা থেকে শুরু করে পুরো পুরো শেষ পর্যন্ত দাদা কি ফলো করেছি, আর তার ফলাফল তোমরা আজকেই দেখছো। আর তারপরে আমি প্রিপারেশন মোটামুটি আমার শেষের 2-3 মাস আগে থেকে আমি মক টেস্ট দেওয়া শুরু করে দিই। সিলেবাস মোটামুটি কবের মধ্যে আমাদের এখানে শেষ হয়েছিল, বা তুমি কতদিনের মধ্যে শেষ করেছিলে সিলেবাস সিলেবাসটা? আমি মোটামুটি এক্সামের 3 মাস মতো আগে শেষ করে ফেলেছিলাম। দাদাও সেরকমভাবে শেষ করে ফেলেছিল, অনেক হেল্প করে। তো তারপরে আমি মোটামুটি টেস্টের দিকে বেশি করে ফোকাস করতাম, আর সঙ্গে সঙ্গে দাদা যে টেস্টগুলো নিত সেই টেস্টগুলো আমি দিতাম, আর সেগুলো সলিউশন করতাম সাথে সেই দিনই। সলিউশন করার পর সেই টেস্টগুলোকে মানে কোশ্চেন প্লাস অ্যান্সার রিভাইজ করতাম তারপরে। কারণ এটা আমার মনে হয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট, কোশ্চেন সলভিং আর এই মক টেস্ট দেওয়া। মক টেস্টে পুরো সলিউশন রেডি হ্যাঁ, করতে? মক টেস্টের পুরো সলিউশন আমি রেডি করতাম। মক টেস্টে যে সলিউশনগুলো তুমি রেডি করতে, তো ওর মক টেস্টের লেভেল আর তোমার জিলেটের লেভেলের মধ্যে কিরকম কি হেল্প হয়েছে, বা কিরকম ছিল? আমাদেরটা টাফ ছিল না ওদেরটা টাফ ছিল? তো দাদার কাছে আমি যে মক টেস্টগুলো দিয়েছি সেইগুলো মানে অনেকটা হাই লেভেলের ছিল। সেখানে আমার যা স্কোর এসেছিল তার থেকে এখানে আমার অনেক বেশি স্কোর এসছে। তো সেই বেশি প্রেশার হ্যান্ডেল করা আমাকে এই এক্সামেতে অনেক বেশি হেল্প করেছে যে মানে এমন কেউ নেই যে যার মার্কস আমাদের এখান থেকে হ্যাঁ, ওখানে কম না, আসবে, না, না, কারণ বেশি তোমার আসবে। মক টেস্টগুলো যথেষ্ট কোয়ালিটি ছিল আর ভালো লেভেলের ছিল, যে ওগুলো থেকে আমার প্রিপারেশন আরো বুস্ট হয়ে গেছে। তোমার ডব্লিউবিজিতে তখন কত র্যাঙ্ক ছিল আমি 12 এর পর? যখন 12 এর পর ডাব্লিউবিজি দিয়েছিলাম তখন সেরকম প্রিপারেশন ছিল না, ওই জন্য আমার তখন 50,000-এর বেশি র্যাঙ্ক ছিল। 50,000 র্যাঙ্ক হয়েছে। আর সো তো আমি জিলেট এই প্রিপারেশন? রিসেন্ট ইয়ারে আমি জিলেটের প্রিপারেশন করতে করতে ওই কোর্সই পড়তে পড়তে ডাব্লিউবিজি দিয়েছিলাম, আমার তখন 3191 মতো র্যাঙ্ক এসেছিল। গ্রুপে সবাইকে বলেছিলাম ডব্লিউবিজি দে। হ্যাঁ, হ্যাঁ, কারণ 3000 কত? 3191। হ্যাঁ, তোমার তো ডব্লিউবিজি দিয়েও হয়ে যেত। হ্যাঁ, ডাব্লিউবিজি দিয়ে হয়ে যেত।
কিন্তু আমি জিলেটটার উপর বেশি করে ফোকাস করেছিলাম, আর ডাব্লিউবিজি আমি অ্যাজ এ প্র্যাকটিস জিলেটের জন্য আমি আরো বেশি করে দিয়েছিলাম, কারণ একটা এক্সাম হলে প্রেসার হ্যান্ডেল করা একটু চাপের ব্যাপার হয়ে যাবে, আমি এটা আগে থেকে একটু মানে বুঝতে পেরেছিলাম, তাই ওই টেস্টটাও আমি দিই ডাব্লিউবিজি। তো তো ওখানে rank 50,000 আসে। থেকে যে 3,000 র্যাঙ্ক এসছে, হ্যাঁ। এর পিছনে মানে কি হেল্প করেছে, মানে আমাদের জিলেটের কন্টেন্টটা কিরকম যে তোমার তোমার- ডব্লিউবিজি র্যাঙ্ক হয়ে তোমার গেল? জিলেটের কন্টেন্ট মোটামুটি ভালো লেভেলে ছিল, যেখান থেকে ডাব্লিউবিজি তে ভালো র্যাঙ্ক করা যায়। হুম। তো তুমি ডাব্লিউবিজি জিলেট তো একসাথেই প্রায় হুম, ব্যাচ করে হ্যাঁ। পড়াতে, ওই জন্য ওদের ডাব্লিউবিজি এর অনেক ওদের concept কন্টেন্টটা সেম ছিল। কন্টেন্ট সেম ছিল, হাই কোয়ালিটি ছিল। তো এইগুলো থেকে আমার জিলেটের প্রিপারেশনটা আরো ভালোভাবে হতে থাকে। তারপর শেষের 1 মাস আমি মক টেস্ট আমাদের এখানে র্যাঙ্ক কত আসতো মক টেস্টে? এখানে মক টেস্টে 3, 2, মাঝে মাঝে 1 আসতো, মাঝে মাঝে আরো কমতো, পারতো, এইভাবে আপ ডাউন হতো, আপ ডাউন হতো। টপ 10 এর মধ্যেই টপ থাকতো। 10 এর মধ্যে এখানে অনেক কম্পিটিটিভ স্টুডেন্ট আছে, তারাও ভালো র্যাঙ্ক করেছে। ওটা কতটা হেল্প করেছে যে একটা হ্যাঁ, একটা কম্পিটিশন থাকে, কম্পিটিশনটা আমাকে আমাকে অনেক 2 র্যাঙ্ক বেশি করে help দিল। করেছে। হ্যাঁ, এটা মানে যখন 2-3 জন স্টুডেন্ট তোমার উপরে থাকবে, তো তোমার তখন নিজে থেকে ইচ্ছা হবে যে তাদের লেভেলে যাই বা তাদেরকে কম্পিট করে চ্যালেঞ্জ করি। তো এইগুলো আমারও চলতো, মাঝে মাঝে আমি বেশি র্যাঙ্ক করতাম, মাঝে মাঝে ওরা কম র্যাঙ্ক করতো, বা ওরা বেশি র্যাঙ্ক করতো, চলতো। এটা অনেক বেশি আমার প্রিপারেশনটাকে আরো বুস্ট করে। আচ্ছা, এবার তুমি কি এক্সামের এক্সপিরিয়েন্সটা বলো, জিলেট এক্সামের দিন। এক্সামের মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে ঠিকঠাকই ছিল, কিন্তু আগের দিন একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, তারপরে আবার সেদিন একটু ঠিক হয়ে গেল, পরের দিন মানে ঠিকঠাক কনফিডেন্স নিয়ে গেলাম। এবার একটুখানি এক্সাম হলে একটু আগে যাওয়ার চেষ্টা করবে, কারণ অনেক সময় প্রবলেম হয়ে যায় অনেক। তারপরে যখন ওখানে পৌঁছাই, মানে মোটামুটি 1-1.5 ঘন্টার বেশি আগে আমি ওখানে পৌঁছে গেছিলাম। তারপর ওখানে পৌঁছে আমার শ্রীরামপুর কলেজে পড়েছিল, সো সেখানে গিয়ে একটুখানি বসলাম, ওয়েট করলাম, আর কিছুজন বন্ধুরও পড়েছিল। তারপর সেখানে বসি, তারপর এক্সাম হলে যাই। এক্সাম হলে একটুখানি অন্য কন্ডিশন একটু খারাপ ছিল, যেমন ওই হল বা ইনফ্রাস্ট্রাকচার একটু, তো সেগুলো অতটা বেশি প্রবলেম করতে পারিনি, মানে ঠিকঠাকই যেমন চেয়েছিলাম সেভাবে পরীক্ষাটা হয়েছে, আর ঠিকঠাক র্যাঙ্ক পেয়েছি। মার্কস গুলো ডিস্ট্রিবিউশন যদি বলো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এফতে ফিক্স ভাবে অ্যাকচুয়ালি মনে অ্যাপ্রক্স। নেই। অ্যাপ্রক্স তাও ম্যাথে 35-37 এরকম এসছে। ম্যাথে বেশি এসছে, ম্যাথে আমার একটুখানি বেশি এসছে। কেমিস্ট্রি একটু কম এসছে। নেক্সট ইয়ারে যারা এক্সাম দেবে তাদের জন্য কি তুমি বলতে চাইছো, আর ডিপার্টমেন্ট কি নেবে সবচেয়ে আর আমি ইম্পর্টেন্ট? এখানে আমার কম্পিউটার সায়েন্স টেকনোলজি ছিল, ওখানে আমি কম্পিউটার সায়েন্স যাদবপুরে ইঞ্জিনিয়ারিং দেবো, সিএসসি। যাদবপুরে সিএসসি। ভেরি গুড, এভারেজ প্যাকেজ 20 লাখের উপরে, কোনো চান্সই নেই ছাড়ার। অলরেডি ছিলই সিএসসি, তো নেওয়ার কোনো নেওয়াই। আর নেক্সট ইয়ার যারা এক্সাম দেবে তাদের জন্য কি বলতে চাইছো, তারা কিভাবে পড়বে, তোমার ভাই যারা আছে? নেক্সট ইয়ারে যারা এক্সাম দেবে, তোমার যারা 10-এর পর আসছো, তোমরা তো ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, নাহলে সামলাতে পারবে না শেষ পর্যন্ত। আর যারা 11-12 সায়েন্স পড়ে আসছো, তাদের জন্য বলবো যে তোমরা থিওরিটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে মক টেস্ট বেশি করে দাও যত পারবে, আর সাথে সাথে ওএমআরও প্র্যাকটিস করো, কারণ এটা তোমাকে পরীক্ষার হলে এক্সাম প্রেসার হ্যান্ডেল করতে প্রচণ্ড সাহায্য করবে। আর তোমরা মক টেস্টের সলিউশন, যেদিন মক টেস্ট দেবে সেই দিনই সলিউশন করবে, আর সেটা পরে যতদিন না এক্সাম হচ্ছে ততদিন রিভাইজ করতে থাকবে, মানে সাইক্লিক ওয়াইজ। ওএমআর ফিল আপ করা ওএমআর কতগুলো করেছিলে তুমি? আমি মোটামুটি 20টা মতো ওএমআর কম করে তোমার টেস্ট দেওয়ার সময় ফিল আপ করেছি। এমন কোনো মিস্টেক করেছো প্রিপারেশন জার্নিতে যেটা ওদের করা উচিত না? এনিওয়ান? হ্যাঁ, বলতে আমি একটু লেট স্টার্ট করেছি, আমি সেপ্টেম্বরের দিকে, কিন্তু এটা আমি বলবো ঠিক নয়, কারণ আমার আগে থেকেই তোমরা ডিসিশন নাও যে মোটামুটি 1 বছর তো অন্তত রাখতেই হবে প্রিপারেশনের জন্য, নাহলে তুমি কম্পিটিশন আরো বাড়বে। কম্পিটিশনে টিকতে পারবে না। ওকে, সুদীপ্ত, তুমি স্পেশাল কারোর জন্য ডেডিকেটেড করতে চাইছো যে তোমাকে হেল্প করেছে? হ্যাঁ, তো আমি যখন পড়তাম যে কোর্স থেকে, তখন আমার বাড়িতে ইন্টারনেট ছিল না বলে আমি যেদিন যেদিন কলেজ যেতাম, কলেজের বন্ধুদের কাছ থেকে আমি নেট নিয়ে ডাউনলোড করে নিতাম ভিডিও, তারপর বাড়িতে এসে সেইগুলো পড়তাম সারা সপ্তাহ, আবার সিকোয়েন্স ওয়াইজ এইভাবে পড়তাম। আর কিছু কিছু সময় তোমাদের টাইমের প্রবলেম হতে পারে, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যে আমার কলেজটা অনেক ডিস্টেন্স ছিল বলে যেতে আসতে অসুবিধা হতো, তখন কিছু কিছু টাইম তোমাকে ট্রেনেতে কিছু কিছু রিভাইজ করে নিতে হবে, বা বাসে তুমি যখন যাচ্ছ রিভাইজ করে নিতে হবে। এগুলো তোমাকে প্রিপারেশনে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। তো ওর যদি আমরা একটু র্যাঙ্ক কার্ডটা দেখে, এই হচ্ছে ওর র্যাঙ্ক। দেখতে পারো র্যাঙ্ক 2 জিএমআর, কোনো এসসি এসটি ওবিসি নেই, জেনারেল কাস্ট, 57.8334। তো র্যাঙ্ক 2 অ্যাকচুয়ালি ও না, অ্যাকচুয়ালি জিলেটের র্যাঙ্ক 1ই হওয়া উচিত, কারণ অ্যাজ এ টিচার আমি দিয়েছি, তো আমার র্যাঙ্ক অ্যাকচুয়ালি ওরই র্যাঙ্ক। তো আমি যদি না দিতাম ওর র্যাঙ্ক 1ই আসতো, ওর জন্য হয়তো একটু রেগে আছে। তো র্যাঙ্ক 1 স্কোর 66.4166, 90-এর মতো অ্যাটেম্প করা হয়েছিল, ডিউ টু ল্যাক অফ মক টেস্ট, 0 মক টেস্ট, একটা মক টেস্টও দেওয়া হয়নি।
আমার, তো তার জন্য অনেক স্লিম মিস্টেক গেছে। তো নেক্সট ইয়ার যারা পড়াশোনা করবে তোমরা টার্গেট রাখবে 60-এর উপরে, যাতে তোমাদের টপ 5-এর মধ্যে র্যাঙ্ক হয়, আরও কম্পিটিশন বাড়বে। চলো টাটা, বাই বাই। টাটা। টাটা। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গিয়েছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1-এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে একে একে করে ডেকে নিয়ে আসছি। তো আমরা একে একে ইন্ট্রোডিউস করবো যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। সঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9 টোটাল 6 জন আছে আন্ডার 10-এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডিকে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসেছে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এই বছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডভাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100,